ভূত আছে না নেই তা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে প্রায় সবখানেই। কেউ বলে ভূত আছে দেখেছি, তো কেউ বলে ওসব বাজে কথা। বিজ্ঞান কখনো ভূত আছে তা মানে না। ভূত আছে এটা বুঝরু কি আর কুসংস্কার ছাড়া কিছু না। দুই দলই আছে আর নেই তার জোর প্রমাণ দিয়ে তর্ক বিতর্ক করে। এমনই একদিন তর্ক বিতর্কের মাঝে আমরা বসেছিলাম মন্টুর চায়ের দোকানের বেঞ্চিতে। তর্কাতর্কি যখন চরম পর্যায়ে তখন দোকানে মামার প্রবেশ। জোরে ডেকে বললেন, তা কি নিয়ে এত তর্ক বিতর্ক শুনি একটু। ছেলে ছোকরাদের নিয়ে আর পারি না মামা, ভূত নিয়ে তর্ক চলছে। তা তর্কের শেষে কি দাঁড়ালো? ভূত আছে নাকি নেই? দোকানের মাঝে বসেছিল বিজ্ঞান ভক্ত টুকাই। সে মামার কথার উত্তরে বলল, না না, ওসব ভূতপুত কিছু নেই মামা, সব মনের ভুল, অন্ধবিশ্বাস। মামা ততক্ষণে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করেছেন। একটা শুকটান দিয়ে বললেন, বুঝলাম। তা যারা বলছে ভূত আছে তাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তারা কি স্বচক্ষে কখনো ভূত দেখেছে? ভূত আছে মামা। বছর দুই আগে মিত্তিরদের বাগানে বড় জামরুল গাছটার নিচে আমাকে ধরেছিল। টুকাইয়ের দল এই কথা শুনে হো হো করে হেসে উঠল। মামাও দেখলাম একটু হাসল। ওরে বোকা, তুই কি স্বচক্ষে ভূত দেখেছিস? না, মানে সচক্ষে তো দেখিনি, তবে ওটা নিশ্চয়ই ভূত ছিল। চুপ! তোদের যত সব আজে বাজে কথা। এভাবে প্রমাণ ছাড়া কথা বলতে গেলে ঠকবি। তবে আমি তোদের একটা গল্প শোনাই, শোন। এই কথা বলার পর পরিবেশটা চুপ হয়ে পড়ল। সবাই কান খাড়া করল মামার দিকে। মামা বলতে শুরু করলেন, এই ঘটনা যখনকার, তখন আমি বয়সে যুবক। তবে একটা কথা আগে বলিনি, আমি বলছি না এটা ভূতের গল্প। নিজের চোখে ভূত আমিও দেখিনি। তবে যে বা যারা বলে সাদা শাড়ি পরা ভূত দেখেছে, তারা মিথ্যা বানোয়াট কথা বলে। এই গল্পটা আসলে এক রহস্য গল্প, যার সমাধান আজও করতে পারিনি। এবার এটা ভূত বলবি নাকি ভয় বলবি, সেটা তোদের ব্যাপার। আর সব কিছু তো বিজ্ঞান দিয়ে সমাধান করা সম্ভব নয়। অন্তত বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা সে জায়গা পর্যন্ত পৌঁছতে পারেনি বলেই মনে করি। এবার গল্পটা শোন। আমার বয়স যখন 23-এর কোটায়, তখন থেকে সংসারে খরচের জন্য টাকা দিয়ে সাহায্য করছি। আর তার জন্য চাকরি করি বিলাসপুর নামক এক গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের ওষুধের হিসেবপত্র লিখে রাখার। তখনও গ্রামের মানুষের মধ্যে ওষুধ ব্যবহার তেমন ছিল না। ঝাড়ফুঁক করা, ওঝা আর গ্রামের বয়স্কদের জড়িবুটিতেই ছিল ভরসা। সারাদিনে 2-4 জন লোক ছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের দিকে পদ মারাতো না কেউই। প্রায় সময়ই কাটাতাম উপন্যাস পড়ে আর গ্রামের পরিবেশে এদিক ওদিক ঘুরে। সন্ধ্যার পর লোকজনের দেখা পাওয়া মুশকিল হতো। এমনই একদিন সন্ধ্যায় একা নির্জনে বসে আছি। তা ওই গ্রামেরই এক ভদ্রলোক সুবোধ মাস্টার হঠাৎ এসে হাজির। এসে বললেন, দুটো জ্বরের ট্যাবলেট দাও তো হে, কালকে থেকে বড্ড জ্বরে ভুগছি। ডাক্তারবাবু না থাকলে আমি এমনিতেই ওষুধ দিই না। তারপরে উনি এসেছেন রাত্রিবেলা। এখন কোয়ার্টার থেকে ডাক্তারবাবুকে ডেকে আনার থেকে আমার জানা মতে দুটো ওষুধ মাস্টারের হাতে দিয়ে দিলাম। দিয়ে বললাম, দুবেলা খাওয়ার পর ওষুধ দুটো খাবেন, তা হঠাৎ জ্বর কেমন করে? আরে বলবেন না দাদা, সপ্তাহখানেক ধরে নিজেদের পুকুরে মাছ ধরা চলছে। খালপাড়ের পাশে যে বড় পুকুরটা রয়েছে, সেখানে আমাদেরই পৈতৃক সম্পত্তি। তা মাছ ধরার যখন ধুমধাম, তখন আমি চাকরি করার জন্য সময়ই পাই না। এদিকে মশাই, মাছ ধরা তো আমার নেশা। ছিপ ফেলে বলুন আর জাল ফেলে বলুন, মাছ ধরে হাত পাকিয়ে ফেলেছি। এখন সেই আমি যদি জলে নেমে মাছ ধরতে না পারি, তো মনটা কেমন করে বলুন তো। এই যে আপনার যদি মাছ ধরা নেশা হতো,
আর স্বাস্থ্যকেন্দ্রের সামনে ওই ছোট্ট পুকুরটাতে যদি লোকজন কাড়াকাড়ি করে মাছ ধরতো, তবে আপনি কি চুপচাপ করে বসে থাকতে পারতেন বলুন দেখি? মাছ ধরার কথাটা শুনে মাথার মধ্যে কেমন জানি একটা নেশার মতো টান ধরলো। সত্যিই তো বটে, ছেলেবেলাতে তো কত না মাছ ধরেছি। বড় হয়েও বাড়ির পুকুরে মাছ ধরার জন্য ধুমধাম লেগে যেত। এখন অনেক দিন পর সুবোধ মাস্টারের কথা শুনে মাছ ধরার জন্য মনের মধ্যে লোভ জেগে উঠেছে। সুবোধ মাস্টারকে তো আমি অনেক দিনই চিনি। এই গ্রামে থাকার সুবাদে অনেকবারই দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় মাঝে মাঝে। এই সুবাদে আমি মনের লোভটা মুখ দিয়ে বের করেই ফেললাম। বললাম, সুবোধবাবু, বলছি আবার কবে মাছ ধরতে যাবেন আপনি? কবে কি বলছেন মশাই? যাব তো আজকে ভোর রাতে। সেজন্যেই তো দুটো বড়ি নিয়ে নিলুম। মাছ ধরার জন্য জ্বর বাঁধা হয়ে দাঁড়াবে, এটা কি কোনো কথা মশাই? কেন বলুন তো মশাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার সঙ্গে যাবেন মাছ ধরতে। তা মাছ ধরতে যাবেন নাকি মাছ ধরা দেখতে যাবেন? ভদ্রলোক মনের কথা বুঝলো কিভাবে তা বুঝলাম না, কিন্তু আমি সত্যি অতি আগ্রহের সাথে বললাম, মাছ ধরা দেখতে না মশাই, যাব আসলে মাছ ধরতে। আপনাদের নিজের পুকুর বললেন কি না, তাই আর কি। বেশ বেশ, যাবেন বই কি। আরে সাথে আমিও তো থাকবো। তবে মশাই, ভোর রাতে রেডি থাকবেন। আমি তাহলে আপনার দরজায় এসে ডাক দেব। খালপাড়ের বড় পুকুরে হেঁটে যেতে সময় লাগবে মিনিট 15 মতো। যদি আপনার টর্চ লাইট থাকে তবে সঙ্গে নেবেন কেমন? আমি তবে এখন উঠি। ভোর রাতে একদম তৈরি থাকবেন তবে। কথা বিনিময় শেষ করে সুবোধ মাস্টার উঠে দাঁড়ালো। তারপর আমি তৈরি থাকবো বলার পর আর সময় নষ্ট না করে উনি বাড়ির পথ ধরলেন। এরপর সময় কেটেছে অনেকটুকু। খেয়ে একটুখানি শুয়ে আরাম করব ভেবে বিছানায় গা এলিয়ে দিলাম। এরই মধ্যে রাত গড়িয়ে কখন ভোর রাত হয়ে গিয়েছে এটা বুঝলাম সুবোধ মাস্টারের ডাকাডাকিতে। কই হে বিশুবাবু, বলি ঘুমিয়ে আছেন নাকি এখনও? সময় যে কেটে যায়, তাড়াতাড়ি আসুন। এদিকে আবার মেলা কাজ পড়ে আছে, খালপাড় পৌঁছতে হবে। আমি তড়িঘড়ি টর্চ লাইট নিয়ে দরজা খুলে বাইরে এলাম। আকাশে চাঁদটা তখন দিনের মতো আলো দিচ্ছে। পথঘাট সবই চেনা যায়। চাঁদের আলোয় দেখলাম সুবোধ মাস্টার বাইরে দাঁড়িয়ে। আমাকে দেখা মাত্র বললেন, মশাই, তৈরি তো নাকি? লাইট নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি, কিন্তু আপনার কাছে জাল কই? মাছ ধরবেন কিভাবে? আরে জাল নিয়ে আরও দুজন লোক আসবে। এইবেলা আমাদের কাজ হলো আগাম গিয়ে জল সেচ করা। জল ছেঁকে মাছ ওপরে উঠে আসবে, তবেই কিনা ধরবো। নিন, এবার হাঁটা শুরু করুন। আমি আর বাক্য বিনিময় না করে হাঁটতে শুরু করলাম। খালপাড় এর আগে দু একবার গেছি, পথঘাট চিনি। চাঁদের আলো মাখা পথে হাঁটতে বেশ লাগছিল। রাতের পোকামাকড়ের শব্দও তখনও সজাগ। আগে পিছে করে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা প্রশ্ন মনে জাগলো। হাঁটা শুরু করা থেকে এখনও পর্যন্ত মাঝে মাঝে মনে হচ্ছে ভদ্রলোক হাওয়ায় যেন মিলে যাচ্ছে। ঘুম চোখে উঠে এসেছি বলে তখন সেটাকে মনের ভুল বলেই ধরলাম। জোর পায়ে হেঁটে এসে খালপাড় পৌঁছে ভদ্রলোক বললেন, নিন বিশুবাবু, এবার জামা কাপড় জায়গা মতো খুলে গামছা পরে জলে নেমে পড়ুন। জল সেচ করতে হবে। আপনি ততক্ষণ জলে নামুন, আমি পাড়ে বসে একটা বিড়ি টেনে আসছি। ভদ্রলোক বিড়ি শুনে যেন মুখটা বেজার করলেন। পেশায় উনি শিক্ষক, আবার বয়সে আমার বড় বলেই হয়তো এমনটা করলেন। যাই হোক, কথা না বাড়িয়ে ভদ্রলোক জলে নেমে পড়লেন। আমি পাড়ে বসে বিড়ি টানতে থাকলাম। আমার বিড়িতে দুটো টান না দিতেই ভদ্রলোক হাঁক দিলেন। কই, জলে নেমে আসুন। এই যে বিড়িটা শেষ করেই যাচ্ছি। ভদ্রলোককে দেখলাম বেশ উৎসাহের সাথে জলে নেমে সেচ দিতে থাকলেন। হঠাৎ মনে একটা খটকা লাগলো। রাত্রি পর্যন্ত যে লোকের জ্বর ছিল সে জলে নেমে এত কাজ করবে কি? তাছাড়া ভদ্রলোক জাল নিয়ে আসেননি। যাদের নিয়ে আসার কথা তারাই বা কই? মাথাটা আরও একটু খুলে গেল যখন মনে পড়ল ভোর রাতে চাঁদ
এত মাঝ আকাশে কেন? সাথে সাথে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে যেন সাবধান করে গেল। ততক্ষণে ভদ্রলোক ওই নিচ থেকে আবারও হাঁক দিলেন। কই নিচে নেমে আসুন, নামবেন না জলে? এবার আরও একটা খটকা লাগলো। ভদ্রলোক আমাকে জলে নামবার জন্য এত ব্যস্ত কেন? তবে কি, আমি আর ভাবলাম না, শুধু একটার পর একটা বিড়ি ধরিয়ে সময় পার করতে থাকলাম। আর সুবোধ মাস্টার নিচে জল থেকে হাঁক দিতেই থাকলেন, কই নিচে নেমে আসুন, কই নিচে নেমে আসুন। আমি কিছুই ভেবে উঠতে পারছিলাম না। ক্ষণে ক্ষণে বিড়ির টানে ধোঁয়া ছাড়ছিলাম। এরই মধ্যে হঠাৎ একটা সাইকেলের বেলের আওয়াজ শুনে পেছনে ফিরে দেখি জনা পাঁচেক লোক লাইট ফেলে এগিয়ে আসছে এদিকেই। আমার বুকের মধ্যে তখন একটা ভয় ভয় করতে শুরু করেছে। আমি পাড়ের পাশ থেকে একটু সরে এসে আমার লাইটের আলোয় দেখলাম সাইকেল চালিয়ে এদিকে যে আসছে তিনি আর কেউ না, তিনি সুবোধ মাস্টার নিজেই। আমি তখন আমার লাইটের আলো জলের দিকে তাক করে দেখি, আশ্চর্য, সেখানে কেউ নেই। সুবোধ মাস্টার আর সঙ্গে আরও 5 জন আমার কাছে এসে বললেন, এ কি মশাই, আপনি এখানে? ঘরের কাছে ডাকাডাকি করে আপনাকে পেলুম না, তাই আর দেরি না করে আমরা চলে এলুম, কিন্তু আপনি এখানে একা? আমি তখন সব ঘটনা খুলে বললাম ওনাদের। সুবোধ মাস্টার সবটা শুনে বললেন, আরে মশাই, ওটা নিশির ডাক। আহা, আজ কি একটা যে বিপদ হয়ে পড়তো। যাক সেসব কথা, এখন মাছটা ধরার কাজ শেষ করি। আপনি বরঞ্চ মাছ ধরা দেখুন। এরপর তারা জলে নেমে অনেক মাছ ধরল। আমি ওখানে পুকুর পাড়ে বসে আরও একটা বিড়ি টেনে ভাবতে থাকলাম, এটা কি ঘটলো আমার সঙ্গে? তবে কি সুবোধ মাস্টারের বেশে আমাকে নিশিতে ডেকেছিল? আর নিশি বলে কি আদেও কিছু হয়, নাকি মনের ভুল সবটাই? বুঝলি, এটাই ঘটনা যার ব্যাখ্যা আজও আমি করতে পারিনি।